আমার আত্মাটাকেই তো আপনার মাঝে ফেলে রেখে এসেছি আমি। এখন আপনিহীন আমার আমিটার অস্তিত্ব যে পৃথিবীর বুকে থেকেও নেই। 6 মাস আগে যখন আমেরিকাতে প্রথম পা রেখেছিলাম, তখনও কি জানতাম কেউ একজন আমার জন্য বুকের ভেতর ভালোবাসার পাহাড় জমিয়ে দিন কেউ একজন আমার জন্য বুকের ভেতর ভালোবাসার পাহাড় জমিয়ে দিন রাত নিদারুণ কষ্টে অতিবাহিত করছে। আর এখন সেই কষ্টটা সুদে আসলে ফেরত দিচ্ছেন আপনি আমাকে। আপনি সত্যিই পাষাণ আর হৃদয়। আপনি আমাকে না দেখে বেশ ভালোই থাকতে পারেন। শুধু শুধু সামনে এলে আমাকে ব্যথা দেওয়ার জন্যই পাগলামি আর রাগ দেখানোর নাটক করেন। এখন সব বুঝতে পারছি আমি। প্রথমে ভালোবাসা, তারপর অভিমান, অতঃপর সবশেষে বুক ভাঙা কাতর কান্না। এভাবেই যাচ্ছে অরুর দিন। অরু ভালো নেই, ভালো থাকার কথাও নয়। এক অষ্টাদশীকে নিজের প্রেমে পাগল করে দিয়ে কৃতিকের আর খোঁজ নেই। যে কৃতিক জিদের তোপে গত 8 বছর ধরে বাংলাদেশে আসেনি, সে কখনোই হুট করে শুধুমাত্র অরুর টানে বাংলাদেশে চলে আসবে না নিশ্চয়ই। অরু হলফ করে বলতে পারে কৃতিক আসবে না। আর এখানে হয়তো অরুর অপারগতা, অসহায়ত্ব আর দুঃখের দিনের সূচনা। অরু তখনও টেবিলের ওপর মাথায় নিয়ে রেখে ল্যাপটপে কৃতিকের ছবির দিকে তাকিয়ে অযাচিত চিন্তায় বিভোর হয়েছিল। চোখের কার্নিশ দিয়ে গড়িয়ে যাচ্ছিল অশ্রু শক্তি নোনাজল। ঠিক সে সময় হুট করেই রুমে প্রবেশ করে অনু। রুমের মাঝে কারো উপস্থিতি টের পেয়ে তড়িঘড়ি করে ল্যাপটপ বন্ধ করে চোখ মুছে পেছনে চাইল অরু। দেখল দরজার কাছে অনু দাঁড়িয়ে। আজকাল অনুর মুখের দিকে তাকানো যায় না আর, সবসময় এইটুকুনি হয়ে থাকে শুকিয়ে। অনুর শুকনো মুখের দিকে তাকিয়ে গলা খাদে নামিয়ে প্রশ্ন ছুড়ল অরু। কিছু বলবি আপা? অনু হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে বলল, তোর সাথে একজন দেখা করতে এসেছে, ছাদে গিয়ে দেখ, অপেক্ষা করছে বোধ হয়। প্রেমিক পুরুষের 1000 কিলোমিটারের দূরত্বে নেতিয়ে যাওয়া মনটা হুট করে লাফিয়ে উঠল অরুর। হৃদ গহীনের কোথাও যেন প্রদীপের শিখার ন্যায় দপ করেই জ্বলে উঠল এক ফালে আশার আলো। অনুর সাথে কথা বাড়িয়ে সময় নষ্ট করার সায় দিল না অরুর মন। ও তৎক্ষণাৎ গায়ে কোনো রকম ওড়নাটা জড়িয়ে ছুটে লাগালো মহলের ছাদের দিকে। কৃতিক কুঞ্জের 3 তলা বিশিষ্ট বিশাল মহলের লম্বা করিডোর পেরিয়ে চিলে কোঠার কাছে আসতেই হাঁপিয়ে উঠল অরু। দিনের দ্বিপ্রহর চলমান, তবু চারিদিকে চৈত্র মাসের খা খা রোদ্দুরে চোখ জ্বলে যাচ্ছে। এই সময়ে ছাদের দিকে তাকালেও কেমন গলা শুকিয়ে আসছে। মনে হচ্ছে পা রাখার সঙ্গে সঙ্গে পুরে ফুসকা পুরে চামড়া উঠে আসবে। বুড়ি গঙ্গা ছাপিয়ে দক্ষিণ দিক থেকে যাও একটু শীতল হাওয়া দিচ্ছে, তাও রোদ পেরিয়ে এদিকে আসতে আসতেই হিটারের উত্তাপে পরিণত হচ্ছে। অনেকগুলো দিন আমেরিকায় বরফ শীতল ঠান্ডা আবহাওয়া থেকে এসে এই রোদকে অরুর চোখে ঝলসানো অগ্নিদাহের মতোই ভয়ানক লাগছে। তাই কিছুক্ষণ চিলে কোঠার ঘরের সামনে দাঁড়িয়ে থেকে সেখান থেকেই গলা ছেড়ে ডাকলো অরু। শুনছেন? এদিকে আমি। ওর প্রিয় আগন্তুক কোন দিকে দিয়ে আসবে তা ঠাহর করা যাচ্ছে না, তাই সহসা এদিক ওদিক উকি ঝুঁকি দিচ্ছে অরু। কিছু সময় যেতেই ওর চোখের সামনে দৃশ্য হলো সে আগন্তুক। কিন্তু এ তো জায়ান কৃতিক নয়, জায়ান কৃতিকের ধারে কাছেরও কেউ নয়। অকস্মাৎ ছটকাটাকে সামাল দিতে না পেরে হতবিহ্বল হয়ে সামনের মানুষটার দিকে গভীর চোখে তাকিয়ে আছে অরু। কেমন আছিস অরু? চঞ্চলা হাসিতে ঠোঁট প্রসারিত করে প্রশ্ন ছুড়ল নীলিমা। অনেকদিন বাদে দেখা, তাও অবাক না হয়ে মেকি হেসে অরু বলে, হ্যাঁ, ভালো আছি। চিরাচরিত মিথ্যে কথা, যা ওর চোখে মুখে স্পষ্ট প্রকাশ পাচ্ছে, তাও বলতে হয় তাই বলা। কিন্তু তুই হঠাৎ কৃত্তিক পুঞ্জে? অরুর করা দ্বিতীয় প্রশ্নে নীলিমা সহসা হেসে উত্তর দিল, তোর সাথে দেখা করতে এলাম। অরু আপা ডেকে পাঠিয়েছে, তোর নাকি মন মেজাজ ভালো নাই। অরু মৃদু হেসে মাছি তাড়ানোর মতো হাত নেড়ে বলল, তেমন কিছু না, আমি ঠিক আছি। অরুর কথার পাছে নীলিমা কিছুই বলল না, শুধু নির্লিপ্ত চাহনিতে আগাগোড়া পরখ করল ওর। মনে মনে ভাবল,
এক নিখিল ভাইয়ের জন্য কি হাল হয়েছে মেয়েটার। নাদুস নুদুস মাখনের মতো শরীরটা শুকিয়ে 14 বছরের নয় বালিকাদের মতো লাগছে। গলার হাড় হাড্ডি সব বোঝা যাচ্ছে, তবুও বলছে নাকি ঠিক আছে। নিখিল ভাই যে কেন ওর একতরফা ভালোবাসা বুঝে না কে জানে। নীলিমা সেই তখন থেকে চুপ হয়ে আছে দেখে অরু বলল, দাঁড়িয়ে থাকবি? চল নিচে যাই। এ বাড়িতে প্রথম এলি, তোকে কৃত্তিককুঞ্জ ঘুরিয়ে দেখাই। নীলিমা না সূচক মাথা নাড়িয়ে অরুর হাতে হাত রেখে বলল, তোকে আমার সামনে খুশি থাকার ভান করতে হবে না ওরু, আমি জানি তুই পড়ছিস। তবে আমি জিজ্ঞাসা করব না কেন কেন এই দহন, সেটা না হয় তোর ভেতরেই থাকুক। আমি শুধু বলতে এসেছি, এভাবে মরার মতো হয়ে ঘরে বসে আর কতদিন থাকবি বল? যে যাবার সে তো গেছেই, তাই বলে তো আর জীবন থেমে থাকবে না, তাই না? আমি বলি কি, তুই আবার পড়াশোনায় মন দে। অরু না সূচক মাথা নাড়িয়ে বলল, এই মুহূর্তে একাডেমিক পড়াশোনায় মন বসানোর মতো মন কিংবা মস্তিষ্কের অবস্থা নেই আমার নীলিমা। আমার একটু সময় লাগবে। তাছাড়া ইউএসতে আমি ইকোনমিক্সে পড়তাম, এখন আবার হুট করে এখানে কি নিয়ে শুরু করব তাও ঠিক বুঝে উঠতে পারছি না। অরুর কথাগুলো শুনে নীলিমা মাথা নাড়িয়ে বোঝার চেষ্টা করলো। পরক্ষণেই চট করে বলে উঠল, অরু, তোর না সাহিত্যের বেশ আগ্রহ, তুই নভেল পড়তে ভালোবাসিস। তুই একটা কাজ করতে পারিস, তুই বাংলা একাডেমির সাহিত্য কলায় ভর্তি হয়ে যা না। ওখানে প্রতিদিন সাহিত্যর আসর বসে। বিভিন্ন বয়সের কবি, সাহিত্যিক, গল্পকাররাও ওখানে নিয়ে আসে নিজের গল্প, কবিতা, গদ্য, উপন্যাস এইসবের পাঠ করে অন্যদের উৎসাহিত করেন। ভেতরে পাবলিক লাইব্রেরিও আছে। একেবারেই মনোরম শান্তি শান্তি পরিবেশ। যারা একটু নিরিবিলিতে সাহিত্য চর্চা কিংবা উপন্যাস লেখায় মন দিতে চায়, তারা সকলেই ডিপ্রেশন ভুলে একাডেমিতে গিয়ে বইয়ের মধ্যে কিংবা সাহিত্যের আড্ডায় ডুব দেয়। তাছাড়া পাশের চারুকলা একাডেমিতে আমি প্রতিদিন আঁকাআঁকি আর স্কেচের কাজ শিখতে চাই। তুইও যদি সাহিত্যকলায় ভর্তি হোস তাহলে দুজন মিলেই প্রতিদিন একসাথে যাওয়া যাবে। নীলিমার কথাটা একেবারে ফেলনা নয়, বরং অরুর ভাঙাচোরা মনটা ভালোই আগ্রহ পেল ওর প্রস্তাবে। সেই সাথে অরুর মস্তিষ্কে খেলে গেল আরও একটা কৌশলী পরিকল্পনা। মনে মনে ভাবল, এটাই সুযোগ মাকে ভুলিয়ে ভালিয়ে পড়াশোনার নাম করে দিয়ে দেখা থেকে কাটানো যাবে। তাছাড়া সাহিত্যে মায়ের বেশ আগ্রহ। আমি একাডেমিতে ভর্তি হতে চাই শুনলে না করবে না নিশ্চয়ই। অরু কিছু একটা ভাবছে থেকে নীলিমা ব্যথাতুর কণ্ঠে বলল, একটু সময় নে, তারপর না হয় সিদ্ধান্ত নিস। আর হ্যাঁ, ওসব পেছনের কথা ভুলে যা। দেখবি তোর জীবনে এমন কেউ আসবে যে তোর চোখের দিকে তাকিয়েও ভালোবাসার গভীরতা মাপতে পারবে। হাত বাড়িয়ে নয়, বরং হৃদয় বাড়িয়ে স্পর্শ করবে তোর সুপ্ত অনুভূতিগুলোকে। নীলিমার কথায় অরু আশ্চর্য হয়ে বলল, কি বলছিস এসব নীলিমা? আমার অতীত, বর্তমান, ভবিষ্যৎ সবকিছু উনি। সম্পর্কটা এমন পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে এখন আর ওনাকে ছাড়া দ্বিতীয় পুরুষকে আমি আমার জীবনে কল্পনাও করতে পারি না। উনি ছাড়া অন্য কেউ ভালোবেসে স্পর্শ করার আগে মরণ হোক আমার। নীলিমা বুঝতে পারে মেয়েটা নিখিল ভাইয়ের প্রতি খুবই সিরিয়াস, তাই এসব ভুলে যাওয়াটা ওর কথা বাড়িয়ে আর মন খারাপ করলো না অরুর। সহসা কথা ঘুরিয়ে শুধালো, রাখ এসব মন খারাপের কথা। আমেরিকাতে কি করলি তাই বল। গধূলি বেলায় বিকেলের অসহিষ্ণু তীব্র রোদ এখন অনেকটা সহনীয় হয়ে এসেছে। অদূরেই কান ফাটানো হুইসেল বাজিয়ে একে একে সদরঘাট ছাড়ছে লঞ্চগুলো। বুড়িগঙ্গা পাড়ের নাতিশীতোষ্ণ হাওয়ার বেগ বেড়েছে। সেই সাথে বড় আমগাছটায় ছায়ায় ঢাকা পড়েছে শেষ বিকেলের মরা রোদ। অরু এগিয়ে গিয়ে হাত বাড়িয়ে একটা কাঁচা আম ছিঁড়ে ছাদের পাঁচিলে পা দুলিয়ে বসতে বসতে বলল, আয় বলছি। নিকোষ আধারে ছেয়ে গেছে সন্ধ্যার আকাশ। সূর্যের শেষ লালিমাটুকু অবশিষ্ট নেই আর। চারিদিকে ভ্যাপসা গরম। শেষ রাতে কালবৈশাখী ঝড় হলেও হতে পারে। পশ্চিম আকাশের বিদ্যুৎ চমকানোর গতিবেগ দেখে তাই মনে হচ্ছে।
ওরও মাত্রই নীলিমাকে গেট থেকে রিকশায় তুলে দিয়ে ফিরে এলো। ভ্যাপসা গরমে জীবন অতিষ্ঠ, তার উপর হাঁটুর সমান লম্বা চুল অনেকটা শুকিয়ে যাওয়াতে এত লম্বা চুলের ভার বইতেও আজকাল কষ্ট হয়ে যায় অরুর। ও কোনো রকম চুলগুলো মাথার উপর চুরো করে বাঁধতে বাঁধতে অন্দরমহলের দিকেই যাচ্ছিল। তখনই ও পাশের বাগান বিলাসের ঝোপের আড়াল থেকে ওর কানে ভেসে আসে ক্রন্দনরত অনুর অস্পষ্ট কিছু কথা। অনুর কথাগুলো ভালো মতো ঠাউর করার জন্য এগিয়ে গিয়ে বাগান বিলাসের অন্য পাশে দাঁড়াতেই অরু শুনতে পেল কান্নারত অনুর শেষ কথা। আমার বিয়ে হয়ে গিয়েছে প্রত্যয় সাহেব, আমি আপনাকে দেওয়া কথাটা রাখতে পারিনি। আমার জন্য দ্বিতীয়বার আপনাকে কষ্ট পেতে হলো, কিন্তু বিশ্বাস করুন আমি মোটেও ভালো মেয়ে নই, খুব খারাপ। সব ছেলের সাথে এমন ভালোবাসার নাটক করি। আমি আপনার এক্স তিন্নির থেকেও খারাপ। আমাকে বিয়ে করে আপনি একটুও ভালো থাকবেন না, তাই যা হয় ভালোর জন্যই হয়। ভবিতব্য মেনে নিন আর আমাকে ভুলে যান। ওপাশ থেকে প্রত্যয় কি বলল না বলল কিছুই শোনা গেল না। উল্টো অনু তাড়া দিয়ে বলল, আমার স্বামী ডাকছে প্রত্যয় সাহেব, আমাকে যেতে হবে। কাল বাসুরা ছিল কিনা ডাকবেই তো। এখন রাখছি, আর কখনো কথা হবে না আমাদের। দোয়া করি আপনি আমেরিকাতে সত্যিকারের সোলমেট কাউকে না কাউকে ঠিকই পেয়ে যাবেন। তখন আমাকে কিংবা আমার দেওয়া পাথরের মতো আঘাতগুলোকে মনে পড়বে না আর। আপনি খুব সুখী হবেন। এরপর কলকাতার পিক পিক আওয়াজ হলো। বোধহয় প্রত্যয় এই লাইনটা কেটে দিল। আর আমি এও জানি আপনার মতো পিওর হার্টকে কষ্ট দিয়ে আমি কোনোদিনও সুখের মুখ দেখতে পাবো না, আর আপনাকে কখনো ভুলতে পারবো না। অস্ফুটে কথাটা বলে শুকনো মর্মের পাতার উপর ধপ করে বসে পড়ে বোবা কান্নায় ভেঙে পড়ল অনু। অনুর এহেন হাল না হলে ওরু হয়তো ছুটে গিয়ে প্রত্যয়ের সাথে কথা বলতে চাইতো, প্রত্যয়ের মাধ্যমে কৃতিকের খোঁজ নিত, কিন্তু এখন সেটা সম্ভব নয়। আপাতত সব দুঃখ কষ্ট ভুলে গিয়ে রাগে ফুঁসছে ওরু। বনের উপর রাগটা যেন পাহাড় সমান হয়ে উঠেছে। আগ্নেয়গিরির সুপ্ত লাভার মতোই উত্তপ্ত হয়ে উঠেছে মস্তিষ্কটা। ওরু নিজের রাগ দমাতে না পেরে বড় বড় পা ফেলে এগিয়ে গিয়ে অনুর সামনে দাঁড়িয়ে শক্ত গলায় বলল, এভাবে শুধু শুধু মিথ্যে বলে একজনকে কষ্টের সমুদ্রে ভাসিয়ে দেওয়ার কি মানে ছিল আপা? অনু দু হাতে মুখ চেপে কান্নার আওয়াজ সংবরণ করছে ঠিকই, কিন্তু ওইদিকে হৃদয়টা ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে অপারক কান্নার তালে। বোনকে এইভাবে কাঁদতে দেখে মন টলল না অরুর। ও দ্বিগুণ আওয়াজে বলল, কি হলো বল আপা, কেন করলি এটা? যে মানুষটা 1000 মাইল দূরে থেকেও নাম্বার সংগ্রহ করে তোকে কল দিয়ে তোর খোঁজ নিতে ভুললো না, তাকে তুই এভাবে ফিরিয়ে দিলি। অথচ আমাকে দেখ, চাতক পাখির মতো ছটফট করছি জায়ান কৃত্তিকের একটুখানি খবর পাবো বলে। কিন্তু জায়ান কৃত্তিক তো প্রত্যয় ভাইয়ার মতো এতটা সদয় নয়। তাহলে কেন করলি এটা? অরুর কথার পাছে অনু এবার হেঁচকি তুলে বলল, যা করেছি চিন্তা ভাবনা করে বুঝে শুনে করেছি। তোর টেনশনে এমনিতে মায়ের শরীরটা খারাপ যাচ্ছে, বাড়িতে প্রতিনিয়ত একের পর এক ঝামেলা লেগেই আছে। এখন যদি আমিও এসব বলে মাকে নিরাশ করি তাহলে মাকে আর বাঁচতে পারবো না। আরও পরিবারের বড় সন্তানের জন্মই হয় স্যাক্রিফাইস করার জন্য। আমিও না হয় মায়ের কথা ভেবে নিজের ভালোবাসাকে স্যাক্রিফাইস করলাম, এ আর এমন কি? কথা শেষ করে পুনরায় কান্নায় ভেঙে পড়ল অনু। অনুর কথায় যুক্তি আছে, কিন্তু অনুর ভালোবাসা না মানার মতো কোনো কারণ নেই। অনু তো আর নিজের সৎ ভাইয়ের প্রেমে পড়েনি, আর না কৃতিকের মতো প্রত্যয়ের সাথে মায়ের কোনো ব্যক্তিগত ঝামেলা আছে। তাহলে মাকে একবার খুলে বলতে সমস্যা কি? অনুর কান্নাকাটি দেখে ওরও তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিল ও গিয়ে মাকে সত্যিটা বলবে। নরম সুরেই বলবে, বোঝানোর চেষ্টা করবে, তারপর যা হওয়ার হোক। নিজের সিদ্ধান্তকে সর্বাধিক প্রাধান্য দিয়ে অনুকে রেখেই দ্রুত জায়গা ত্যাগ করল অরু। দ্রুত পদধ্বনিতে মায়ের ঘরের দিকে এগিয়ে যেতে যেতে মনে মনে ভাবল, আমি না হয় জায়ান কৃত্তিকের প্রেমে পড়ে খুব বড় অন্যায় করে ফেলেছি, কিন্তু আপা তো আর তেমন কিছু করেনি। তাহলে আপা কেন নিজের ভালোবাসার মানুষকে আপন করে পাবে না? ভর সন্ধ্যাবেলা এসির পাওয়ার বাড়িয়ে দিয়ে একটু ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলেন আজমেরি শেখ। বাংলাদেশে ফিরে আজকেই প্রথম অফিসে গিয়েছিলেন তিনি।
অফিস থেকে ফিরে সব ফাইল পত্র গুছিয়ে কেবলই শুতে যাবেন, তখনই হুড়মুড়িয়ে কক্ষে প্রবেশ করলো অরু। অরুর সাথে আজকাল খুব একটা কথা বলেন না আজমেরি শেখ। অরুর চোখের দিকে চাইলেই কৃতিকের জন্য এক অদম্য ব্যথাতুর ভালোবাসার জোয়ার দেখতে পান তিনি, যা আজমেরি শেখ মোটেই পছন্দ নয়। নিজের সৎ ছেলের সঙ্গে কিভাবে তার মেয়ে, ছি, ভাবলেও বিরক্ত লাগে তার। অগত্যায় সেসব চিন্তা মাথা থেকে সরিয়ে হেড বোর্ডে গা এলিয়ে দিয়ে বাইরে পাতায় চোখ দুটো নিবদ্ধ রেখে মেয়েকে শুধালেন। কি প্রয়োজন? অরু প্রথমে কিছুক্ষণ তটস্থ হয়ে দাঁড়িয়ে রইল, তখনই পুনরায় আওয়াজ ভেসে এলো ওদিক থেকে। কিছু বলার না থাকলে যেতে পারো, আমি একটু রেস্ট করব। মনের মাঝের সকল শঙ্কাকে হটিয়ে ওর এবার চট করে বলে ফেলল। মা, আপা একজনকে ভালোবাসে। তুমি রেজা ভাইয়ার সাথে আপার বিয়েটা দিও না। আপা মুখ ফুটে কিছু বলবে না তোমাকে, কিন্তু ভেতরে ভেতরে কষ্টের বোঝা বইতে বইতে আপা হয়তো মরেই যাবে। অরুর কথায় তৎক্ষণাৎ হাতের বইটা ডিভানে ছুঁড়ে মেরে গভীর গলায় প্রশ্ন করলেন আজমেরি শেখ। সে আবার কার সাথে নষ্টামো করে বেরিয়েছে? নোংরা কথাটা যে আকারে ইঙ্গিতে অরুকে বলা হয়েছে সেটা অরু ভালো মতোই বুঝতে পেরেছে, তবে মায়ের কথা গায়ে না মেখে নরম গলায় বলল। প্রত্যয় ভাইয়া? CFF জেকে গ্রুপ। মায়ের কথায় অরু হ্যাঁ সূচক মাথা নাড়াতেই কোথা থেকে যেন শক্ত চপেটাঘাত এসে আছড়ে পড়ল অরুর গালে। শরীরটা বেশ দুর্বল, তার উপর এত শক্ত চর খেয়ে 2 কদম পিছিয়ে গেল অরু। তীব্র ব্যথায় চর খাওয়া গালে হাত দিয়ে চোখ দুটো খানিকক্ষণ খিচে রাখল ও। অরুর দিকে তাকিয়ে রাগে ফুঁসতে ফুঁসতে অনু বলল। তোকে আমি এসব বলতে বলেছি? সত্যি করে বল আরু, আমি কি একবার বলেছি মাকে গিয়ে এসব বল? তাহলে কেন বললি? অরু ফুপিয়ে উঠে বলল। আমি তো মিথ্যে কিছু বলিনি আপা। তাছাড়া বলেছি তোর ভালোর জন্যই। অরু কথা শেষ করার আগেই অনু তেতে উঠে বলল। কে বলেছিল তোকে আমার ভালো করতে? আমি বলেছি? আমার ভালো করতে গিয়ে এখন যদি মায়ের কিছু হয়ে যায় তখন কি করবি তুই? এমনি সারা ঘরে একাই অশান্তি বাঁধিয়ে রেখেছিস, আর কত অশান্তি হলে থামবি তুই বল আমায়? অনুর প্রতিটি ছাছালো কথায় টুকরে কেঁদে ওঠে অরু। ওর শরীরটাও যে আর নিতে পারছে না এই অশান্তি, অথচ যার কারণে এই নরক জীবনযাপন তারই তো হদিস নেই। সে আদৌ বাংলাদেশে ফিরবে কিনা তাও জানা নেই অরুর, অথচ সব অবপাত সব তিরস্কার এসে জুটল অরুর কপালে। বিয়ের পরে তো এসব অশান্তিরই ভয় পেয়েছিল অরু। নিজের আকাশচুম্বী রাগকে দমাতে না পেরে অনু আরও কিছু বলবে তার আগেই আজমেরি শেখ বলে ওঠেন। তোমরা দুজনেই এখনই বাইরে যাও, শরীরটা ভালো লাগছে না আমার, একটু একা থাকতে চাই। অনু এগিয়ে এসে বলল। মা, কোথায় খারাপ লাগছে তোমার বলো আমায়, মাথা টিপে দেবো একটু। চুপচাপ বাইরে যাও। আজমেরি শেখের রাশভারী আওয়াজে অন্তরাত্মা কেঁপে উঠল অনুর। ও তৎক্ষণাৎ অরুর হাত ধরে গম্ভীর গলায় বলল। চল। চোখের পলকে খসখস করে উল্টে গিয়েছে ক্যালেন্ডারের পাতা। বাংলা ক্যালেন্ডারের শেষ পাতাকে বিদায় জানিয়ে বৈশাখ এসেছে ধরণীতে। অরুরা বাংলাদেশে ফিরেছে প্রায় 1 মাস হতে চলল। বৈশাখে পা দিতে না দিতেই প্রায় প্রতিটি বিকেলে আকাশ কালো করে তীব্র ঝড়ে ফেটে পড়ে প্রকৃতি। আজকেও তেমন এক বিকেল। মেঘ তো নয়, যেন আকাশ জুড়ে বুনো মহিষের পাল। সেটা থেকে গুড়গুড়িয়ে ভেসে আসছে কাল বৈশাখী সংকেত। চারিদিকে খুনি হাওয়া বইছে। একাডেমি গেট দিয়ে বেরিয়ে অরু দ্রুত পা চালাচ্ছে বাড়ির দিকে। আজ পুরো রাস্তায় একটাও রিক্সা দেখা নেই, যার ফলস্বরূপ পায়ে হেঁটে হেঁটে বাড়ি ফিরতে হচ্ছে অরুকে। তবে মেইন রাস্তা ছেড়ে গলির মোড়ে ঢুকতেই দেখা মিলল চেনা পরিচিত একটা সাদা গাড়ির। অরু ফুটপাত ধরে এগিয়ে আসতে সহসা গাড়ির কাছ নামিয়ে কিছুটা ঘাড় বাঁকিয়ে উঁকি দিল ধূসর রঙের সিকোয়েন্স পাঞ্জাবি পরিচিত এক সুদর্শন। চোখে তার রোদ চশমা। ওর কাছাকাছি আসতেই লোকটা আগ বাড়িয়ে বলল। আরে অরোরা যে। অরু সম্মোহনী হেসে জবাব দিল। জি অমিত ভাই। অমিত আরিয়ান, বাংলা একাডেমিতে যার যাতায়াত অহরহ।
থাকবে নাই বা কেন? এ পর্যন্ত বেশ কয়েকটা নামকরা উপন্যাস আর ছোট গল্প প্রকাশিত হয়েছে তার। বছরের বেস্ট সেলের তালিকায় তার বইয়ের নামই সর্বাগ্রে। সাহিত্য কলার সদস্যদের কাছে অমিতা রিয়ান অনেকটা সেলিব্রিটিদের মতোই, যে একাডেমিতে আসলে হইচই লেগে যায় পুরো একাডেমি জুড়ে। কেউ নিজের পছন্দের বইয়ের পাতায় অটোগ্রাফ নেয়, তো কেউ পাশে দাঁড়িয়ে সেলফি।